আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। দেশ জাতির ঐক্য ও শান্তি কামনা। চিকিৎসা না পাবার অভিযোগ, গণঅভ্যুত্থানে আহতদের চলছে সড়ক অবরোধ, বিক্ষোভ। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন চলছে আজ থেকে, নর্থ সিটি ব্লকেট কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ, জাতি ও মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করেছেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করেছেন মুসল্লিরা। মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দান ও আশপাশের বিশাল এলাকায় জড়ো হন তারা। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। মোনাজাত শেষে গন্তব্যে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। সড়ক ও মহাসড়কে উপচে পড়া ভিড়। মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ভোর থেকে ভোগড়া থেকে আবদুল্লাপুর পর্যন্ত আশপাশের সড়ক দিয়ে যানবাহন বন্ধ রয়েছে। চলছে ৯টি বিশেষ ট্রেন। সবাই যাতে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ইজতেমা যাতে আমার সুন্দরভাবে সবাই করতে পারে। আমরা মুসলমান সব ভাই ভাই আগামী যত সুন্দরভাবে আমার ইজতেমা হয়, এই জন্য আল্লাহর কাছে কামনা করি। আলহামদুলিল্লাহ অনেক সুশৃঙ্খল ভাবে হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ আমাদের বাংলাদেশকে সুন্দর করতে রাখে। আমাদের বাপ গুণা এগুলি আল্লাহ আমাদেরকে মাফ করা। সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছে জুলাই আগস্টের আহতরা। গত রাত থেকে দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা। তাদের অভিযোগ, সুচিকিৎসা পাচ্ছেন তারা। সব ঠিক থাকলেও জুলাই ফাউন্ডেশন থেকে এখনও আর্থিক সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ অনেকের। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবরোধ অব্যাহত থাকবে। জাতীয় চক্ষু হাসপাতাল ও নিউরোসায়েন্সে ভর্তি আহতরা কর্মসূচিতে যোগ দিয়েছেন। ওই সড়কের একাংশে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ৬ মাস চলে যাচ্ছে, আমাদের তো এখনো ওইভাবে ট্রিটমেন্টই হচ্ছে না। অনেক দেশ দূরান্ত থেকে ডাক্তার আনা হচ্ছে, তারা এসে কি করে? গুড এর বেশি কি? 7 দিন আগে আমাদের ভাইরা সিঙ্গাপুরে গেছে, ওদেরকে বলা হয়েছে যে আপনারা যদি আরো 2 মাস আগে আসতেন বা 3 মাস আগে আসতেন তো চোখ ভালো হয়ে যেত। তো আমাদের এখনো এইভাবে অবহেলা কেন করা হচ্ছে? জুলাই ফাউন্ডেশনকে তো বলতে আমরা বিরক্ত। লিস্টেড 12-13 হাজার আহত আছে, ওরা এই পর্যন্ত মনে হয় 3,000 আহতকে পরিপূর্ণ টাকা দিতে পারে নাই, এমনকি চিকিৎসা দিতে পারে নাই। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী দীপু শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, গণ অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ ও বিক্ষোভের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। সুমন, গত রাত থেকেই কিন্তু এই আগারগাঁয়ে যে পঙ্গু হাসপাতাল আছে, পাশে নিউরোসায়েন্স এবং চক্ষু হাসপাতাল, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে যারা আহত ছিলেন, যারা এখনও চিকিৎসা নিচ্ছেন, সুচিকিৎসা এবং তাদেরকে পুনর্বাসনের দাবিতে তারা রাতভর এখানে অবস্থান করছেন। মাঝখানে তারা কিছুটা শিথিল হলেও সকাল থেকে তারা আবার এই সড়কে অবস্থান নিয়েছেন, যার কারণে দুই পাশের রাস্তা কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে, কিছুটা ভোগান্তিও সৃষ্টি হয়েছে। আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে তাদের দাবি দাওয়া না আদায় হওয়া পর্যন্ত তারা এই সড়কেই অবস্থান করবেন। কারণ এর আগেও তারা একবার সড়কে নেমেছিলেন তাদের দাবি আদায়ের জন্য, সেই সময় সরকারি আশ্বাসের পরেও তাদের সেই দাবিগুলো পূরণ হয়নি বলে অভিযোগ রয়েছে। তো এখানে অবস্থান করছেন এরকম কিছু আন্দোলনে আহতদের সাথে আমি একটু কথা বলবো। আপনারা তো রাতে একবার নেমেছিলেন,
আমরা রাতে নেমে শিথিল করি নাই, আমরা রাতে নামছি, এখন পর্যন্ত কেউ মানে হাসপাতালে ফিরে যায়নি। দূর দূরান্ত থেকে অনেক বড় ভাই ছোট ভাই আমাদের আহত ভাইরা চলে আসছে, আমরা সবাই মিলে এই রোডেই আছি। এই তো আমাদের দাবি দেওয়া হলো, আমাদের আজকে 7 মাস পর্যন্ত আমাদেরকে শুধু মনে করেন আশ্বাস দিচ্ছে, কোনো কাজের বেলায় কিছুই না। আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসা দেওয়া, তাদের জীবনে নিরাপত্তা দেওয়া এবং তাদের মনে করেন আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে আমাদের সহকর্মী দীপু শিকদার জানাচ্ছিলেন অবরোধের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরছি অন্যান্য খবরে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন অব্যাহত রেখেছে রাজধানীর তিতুমির কলেজ শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না মেনে আজ থেকে নর্থ সিটি ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে তারা। সোহেল সামির রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন চতুর্থ দিনে গড়িয়েছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, তবু বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তারা। 20 জনের অধিক হসপিটালে গিয়েছে এবং এখনো আমাদের এখানে যারা অনশনরত আছে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। গভীর রাত, তখনও শিক্ষার্থীরা শুয়ে আছেন কলেজটির মূল ফটকে। কারো হাতে ক্যানোলা, পাশে ঝুলছে স্যালাইন, মুখে বিশ্ববিদ্যালয় আদায়ের দৃঢ় প্রত্যয়। আমাদের এখনও 4 ভাই হসপিটালে রয়েছেন, খুবই শোচনীয় অবস্থায় রয়েছেন 2 জন। আমাদের এখানেও যারা আমরা রয়েছি তাদের অধিকাংশই আমরা অসুস্থ রয়েছি, স্যালাইনের উপর আমরা রয়েছি। আমরা 6 মাস থেকে আন্দোলন করতেছি, আমাদের কমিটি করে মুল্লা ঝুলাইয়া দিয়ে রাখছে, এতদিন বিবেচনা করার সময় পায় নাই। আজকে যখন আমার ভাইয়েরা আমি সহ মৃত্যু সজ্জায়, তখন তারা বিবেচনা করবে, এটা কোন ধরনের কথা? ইজতেমার আখেরি মোনাজাতের কথা মাথায় রেখে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি স্থগিত রাখা হয়। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের যে ব্লকেট কর্মসূচি ওটা শিথিল রাখা হবে ইজতেমার কথা বিবেচনা করে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। লিবিয়ার ভূমধ্য সাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত 20 বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা তীরে ভেসে এসেছে। স্থানীয় রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল 21 টেলিভিশনের সাথে কথা বলে জানান, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আফসানা নীলার রিপোর্ট। লিবিয়া উপকূলে আবারও লাশের মিছিল। ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত 50টি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে অন্তত 20 জন বাংলাদেশি। স্থানীয় রেড ক্রিসেন্ট দিয়েছে এমন তথ্য। তবে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরে উপকূলবর্তী বেগ্রা তীর থেকে বিগত 2 দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ বেগ্রা তীরে ভেসে আসে। এছাড়া উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল জানিয়েছেন, তারা উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। 20 জনের ডেড বডি পাওয়া গেছে এবং তাদেরকে ডেড বডি ওয়াজ ডিকম্পোজড আর কি। এই কারণে ওখানকার যে অথরিটি তারা ওদেরকে মানে সমাহিত করেছে আর কি, বেরি করে দিয়েছে। এই প্রেক্ষিতে দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন বিষয়ক প্রকল্পের প্রধান শরীফুল হাসান জানিয়েছেন, লিবিয়া উপকূলে ভেসে আসা মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি রয়েছেন বলে তারা ধারণা করছেন। 21 টেলিভিশনকে তিনি জানান, লিবিয়া উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। দিন 3 আগে প্রথম জানতে পারি যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা যে তীর, সেখান থেকে বেশ অনেকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর তাদের চেহারা বা তাদের দেখলেই তো বোঝা যায়, তাতে মনে করা হচ্ছিল এই লাশগুলো আসলে বাংলাদেশে। আমার কাছে মনে হয় এখন আমরা আমাদের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে আসলে তাদের বাংলাদেশের লাশ। কিন্তু আসলে আমি যে কথাটা বলতে চাই, এই লাশ উদ্ধার এরকম ঘটনাগুলো আসলে এটাই প্রথম নয়। আমাদের পর্যবেক্ষণ বলে 2015 সাল থেকে এই গত 10 বছর ধরে
ধরে যেই দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার জন্য সবচেয়ে বেশি যে দেশগুলো মরিয়া, সেই তালিকায় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রথম। এবং বাংলাদেশের সাথে অন্য দেশগুলো যদি আপনি দেখেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান, মানে যেই দেশগুলো যুদ্ধ পীড়িত সেই দেশগুলোর নাগরিক এইভাবে মরিয়া হয়ে যায়, সেই দেশ তাদের সবাই টপকে বাংলাদেশিরা যে এইভাবে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে গত 2009 সাল থেকে ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্সের সাথে যে আমরা ডেটাটা তাদের কাছ থেকে পাই, তাতে আমরা দেখি এই সময়টাতে 16 বছরে প্রায় লাখখানেক বাংলাদেশি এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আটক হয়েছে। এবং আমাদের পর্যবেক্ষণ বলে যে অন্ততপক্ষে প্রতি বছর গড়ে অন্ততপক্ষে 500 বাংলাদেশি এইভাবে মারা যায়। এবং যেই দেশগুলো থেকে এইরকম যারা ফেরত আসে তাদের সাথে ফ্রন্টেক্স এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, বিশেষ করে ইউরোপ থেকে আনডকুমেন্টেড যারা ফেরত আসে। এই যে যারা যায় তারা মূলত বাংলাদেশের 3টি অঞ্চলের লোক। একটিকে আমরা বলি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর অঞ্চল, আপনি মাদারীপুর যেখানে প্রাধান্য, আরেকটি হচ্ছে সিলেট অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, আরেকটি হচ্ছে ঢাকার আশপাশে ভৈরব, ব্রাহ্মণবাড়ি, এই অঞ্চলের লোক। মৃতদেহগুলোর চেহারা এবং ধরন তা দেখে মোটামুটি নিশ্চিত করে মানে হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে এরা আসলে বেশিরভাগই বাংলাদেশি। কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমিন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার পুরাতন শহরের মুক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। নাজমিন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 6-এর এমপি ছিলেন। একই সঙ্গে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের 2 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী তিনি। নাজমিন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এমপি থাকাকালে তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। দেশ জাতির ঐক্য ও শান্তি কামনা। চিকিৎসা না পাওয়ার অভিযোগ, গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, বিক্ষোভ। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন চলছে, আজ থেকে নর্থ সিটি ব্লকেড কর্মসূচি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।